বন্ধে খসড়া চুক্তিতে অস্পষ্ট নেই ইরানের প্রশ্ন। ট্রাম্পের বিরুদ্ধে শর্ত চাপিয়ে দেওয়ার অভিযোগ। হাইব্রিড যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র, মন্তব্য খামেনি। লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান হিজবুল্লাহ। আইআরজিসির দখলদারের হামলায় নিহত ৮, 2 বাংলাদেশি সহ আহত 4। গাজার শাসনভার জাতীয় কমিটির কাছে হস্তান্তরে প্রস্তুত হামাস। গোষ্ঠীর 4 শীর্ষ কর্মকর্তাকে হত্যার দাবি ইসরায়েলের। দ্রুত পদক্ষেপের আহ্বান আরব দেশগুলোর। ইউক্রেনকে সহায়তা ও রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞায় বিল পাস যুক্তরাষ্ট্রের। কিয়েভকে দনবাস ছাড়ার শর্ত মস্কোর। রুশ হামলায় নিহত 12। এবং কাল দিল্লিতে ককরোচ জনতা পার্টির মহাসমাবেশ। গ্রেফতার শঙ্কা মাথায় নিয়ে দিল্লির পথে দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ। কর্মসূচিতে কড়া নজর প্রশাসনের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি তাসমিলা খান। যুদ্ধবন্ধে খসড়া চুক্তির অস্পষ্টতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের শর্তগুলো চাপিয়ে দিতে চাইছেন বলে অভিযোগ দেশটির। এদিকে চুক্তি হলে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনির সঙ্গে বৈঠকে আপত্তি নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে সামরিকভাবে ব্যর্থ হয়ে শত্রুপক্ষ ইরানের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা। ইরান ইস্যুতে সামরিক উত্তেজনা ও পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই কিছুটা নমনীয়তার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, কোনো চুক্তি হলে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সঙ্গে বৈঠকে তার আপত্তি নেই। পাশাপাশি দাবি করেন, যুক্তরাষ্ট্র চাইলে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম, যদিও এখন তার প্রয়োজন নেই। আমি এখন তার সঙ্গে দেখা করতে চাই না, তবে যদি কোনো চুক্তি হয় তাহলে তার সঙ্গে দেখা করতেও আমার আপত্তি নেই। আমার ধারণা আমি তার প্রিয় মানুষ নই, তবে তার কিছু জায়গায় ভালো সুনাম আছে। আমার ক্ষেত্রেও অনেকে খারাপ কথা বলে, যা পুরোপুরি সঠিক নয়। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বলেছেন, সামরিকভাবে ব্যর্থ হয়ে শত্রুপক্ষ এখন ইরানের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ শুরু করেছে। তিনি অভিযোগ করেন, জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি, ভয় ছড়ানো এবং সরকারের উপর চাপ সৃষ্টি করাই এখন তাদের মূল লক্ষ্য। একই সঙ্গে জাতীয় ঐক্য ও সতর্কতার আহ্বান জানান তিনি। যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান আলোচনায় খসড়া চুক্তি নিয়ে নতুন প্রশ্ন তুলেছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই বলেছেন, প্রস্তাবিত সমঝোতা স্মারকে এখনও কিছু অস্পষ্ট বিষয় রয়েছে, যা পরিষ্কার করা জরুরি। পাশাপাশি ট্রাম্প ইরানের উপর চাপ সৃষ্টি করে নিজের শর্ত মানাতে চাইছেন বলেও অভিযোগ করেন তিনি। এদিকে ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধের প্রভাব আরও স্পষ্ট হচ্ছে। মার্কিন সেন্টকম জানিয়েছে, শতাধিক বাণিজ্যিক জাহাজকে রুট পরিবর্তন করতে হয়েছে এবং কয়েকটি জাহাজ কার্যক্রম চালাতে ব্যর্থ হয়ে অচল হয়ে পড়েছে। অন্যদিকে সামুদ্রিক ট্র্যাকিং প্রতিষ্ঠান ক্লেপ্রারের তথ্য অনুযায়ী ইরানের পতাকাবাহী 4টি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করেছে। প্রায় 70 লাখ ব্যারেল তেল বহনকারী এসব জাহাজ দীর্ঘ বিরতির পর এই গুরুত্বপূর্ণ নৌপথ পেরিয়ে গেছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে কিছুটা স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে। নাসরিন রুমি, সময় সংবাদ। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। এটিকে সরাসরি আত্মসমর্পণ ও পরাজয় বলে আখ্যা দিয়েছে গোষ্ঠীটি। একই অবস্থায় তুলে ধরেছে ইরানের আইআরজিসিও। এদিকে যুদ্ধবিরতির বিষয়ে সম্মতির খবর প্রকাশের 24 ঘন্টা পেরোনোর আগেই লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 8 জন নিহত হয়েছেন। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাত্তজ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে নতুন উদ্যোগ সামনে এলেও মাঠের বাস্তবতা ভিন্ন। বৈরুতের কর্মকর্তারা যুদ্ধবন্ধের প্রস্তাবে সম্মতির কথা জানানোর পর 24 ঘন্টারও কম সময়ের ব্যবধানে দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে, আহত হয়েছেন অনেকে। এমনকি লিতানি নদীর উত্তরে হিজবুল্লাহর একজন যোদ্ধাকে হত্যার দাবি করেছে দখলদাররা।
এদিকে ওয়াশিংটনে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকের পর যুদ্ধবিরতির খসড়া নিয়ে আলোচনা এগুলেও এতে সম্মতি দিতে অস্বীকৃতি জানিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটির প্রধান নাঈম কাসেম যুদ্ধবিরতি প্রস্তাবকে সরাসরি আত্মসমর্পণ ও পরাজয় হিসেবে আখ্যা দিয়েছেন। লেবাননে হামলা চলতে থাকলে ইসরায়েলের উত্তরাঞ্চলও নিরাপদ থাকবে না বলেও সতর্ক করেছেন তিনি। একই সঙ্গে ইসরায়েলি অবস্থানের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সংগঠনটির প্রধান। একই অবস্থান তুলে ধরেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCও। তারা বলছে লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ছাড়া অঞ্চলটিতে কোনো স্থায়ী শান্তি সম্ভব নয়। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাদ জানিয়েছেন আপাতত লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারেরও কোনো পরিকল্পনা নেই তার। এ অবস্থার মধ্যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে দখলদারদের হামলায় একজন শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ সহ কয়েকটি দেশ। এমন পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী ও হিজবুল্লাহ নেতার সঙ্গে কথা বলার দাবি করে শান্তি প্রতিষ্ঠা সংক্রান্ত আলোচনায় কিছুটা অগ্রগতির দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হিজবুল্লাহ প্রস্তাবে পুরোপুরি না বলেনি, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমি মনে করি সেখানে কিছু পরিবর্তন আসছে। এটা ইরানের সঙ্গেও যুক্ত বিষয়। আমি নেতানিয়াহু, অন্য পক্ষ এবং হিজবুল্লাহর সঙ্গেও কথা বলেছি। আমার মনে হয় কিছু অগ্রগতি হয়েছে। এদিকে ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ সময় লেবাননে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। নাসরিন রুমি, সময় সংবাদ। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় 2 প্রবাসী বাংলাদেশি সহ 4 বিদেশি নাগরিক আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির বরাত দিয়ে এই তথ্য দিয়েছে আল জাজিরা। গণমাধ্যমটি জানায় লেবাননের নাবাতি জেলার আল মাসাল এলাকায় 2 দফায় এই হামলা চালায় দখলদার বাহিনী। এতে কর্মক্ষেত্রে থাকা 2 বাংলাদেশি গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। একই সময় ওই জেলার আরও 2টি শহরে ব্যাপক বিমান ও বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও গোলার আঘাতে আহত হয়েছেন 2 সিরীয় নাগরিক। হামাস আলোচনায় বসতেও গাজার শাসনভার একটি জাতীয় কমিটির কাছে হস্তান্তর করতেও প্রস্তুত হলেও গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। বৃহস্পতিবার উপত্যকায় নেতানিয়াহু বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত 11 জন নিহত হয়েছেন। লক্ষ্যবস্তু হয়েছে হামাসের 4 জন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাও। আগ্রাসন বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান আরব ও ইসলামিক দেশগুলোর। এমন পরিস্থিতিতে রাফা সীমান্ত দিয়ে চিকিৎসার জন্য বিদেশে গেলেন আরও 26 রোগী। স্থানীয় সময় বৃহস্পতিবার গাজা সিটির শেখ রাদওয়ান, তেল আল হাওয়া ও সাথী শরণার্থী শিবির এলাকায় 3টি হেলিকপ্টার থেকে একযোগে কয়েকটি ভবনে হামলা চালানো হয়। এতে শক্তিশালী বিস্ফোরণে বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। হতাহত হন বহু মানুষ। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এই হামলায় হামাসের নিরাপত্তা ও গোয়েন্দা শাখার কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন, যাদের মধ্যে উপপ্রধান হাসান লাবাদ রয়েছেন বলেও জানানো হয়। তবে স্থানীয় সূত্র বলছে লাবাদের সঙ্গে তার স্ত্রী ও 3 সন্তানও নিহত হয়েছেন। হামলার মধ্যেই রাফা সীমান্ত দিয়ে 26 জন রোগী চিকিৎসার জন্য বিদেশে গেছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের সঙ্গে 64 জন সঙ্গীও ছিলেন। তবে এখনও হাজার হাজার আহত ও গুরুতর রোগী বাইরে চিকিৎসার সুযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছে, যারা দ্রুত সীমান্ত খুলে দেওয়ার এবং জীবন রক্ষাকারী চিকিৎসা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বলে দাবি করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এদিকে হামাস আলোচনায় বসতে ও গাজার শাসনভার একটি জাতীয় কমিটির কাছে হস্তান্তর করতেও প্রস্তুত বলে জানান সংগঠনটির মুখপাত্র হাজেম কাশেম। একই সঙ্গে ক্ষমতা হস্তান্তর নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। কায়রোতে আসন্ন বৈঠকে হামাস, ফিলিস্তিনি দলগুলো এবং মধ্যস্থতাকারীরা নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করবে বলেও জানা গেছে। গাজা ও পশ্চিম তীর দখল এবং সংযুক্তির ইসরায়েলি পরিকল্পনা বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও যুক্তরাষ্ট্রের প্রতি জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে আরব ও ইসলামিক দেশগুলো। পাশাপাশি জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর দাবি করেছেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতাকে কাজে লাগিয়ে ইসরায়েল উপত্যকায় পরিবর্তন আনার চেষ্টা করছে। নাসরিন রুমি, সময় সংবাদ।
ইউক্রেনকে সহায়তা ও রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপে বিল পাশ হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে। দীর্ঘদিন আটকে থাকা এই বিল পাশ হওয়ায় রিপাবলিকান পার্টির ভেতরে বিভাজন আরও স্পষ্ট হয়ে উঠেছে। এটিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক চাপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে বিলটি আইনে পরিণত হতে এখন সিনেটের অনুমোদন এবং প্রেসিডেন্টের স্বাক্ষর প্রয়োজন হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ইউক্রেন সাপোর্ট অ্যাক্ট নামের গুরুত্বপূর্ণ একটি বিল 226 ও 195 ভোটে পাশ হয়েছে। এই বিলের মাধ্যমে ইউক্রেনকে নতুন করে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দেওয়ার পাশাপাশি রাশিয়ার উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করা হয়। বিলটি কয়েক মাস ধরে আটকে থাকলেও শেষ পর্যন্ত কিছু রিপাবলিকান সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে অবস্থান নেয় এটি ভোটে তোলা সম্ভব হয়। 18 জন রিপাবলিকান এবং একজন স্বতন্ত্র সদস্য বিলটির পক্ষে ভোট দেন, যা কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এই ভোটাভুটিকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা এসেছে রিপাবলিকান পার্টির ভেতরে বিভক্তি। সাধারণত দলটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান নিলেও এবার একাংশ ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দিয়ে ভিন্ন অবস্থান নিয়েছে। ফলে দলীয় শৃঙ্খলা ও ট্রাম্পের রাজনৈতিক প্রভাব দুটো নিয়েই প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের মতে এটি ট্রাম্পের জন্য একটি বড় রাজনৈতিক ধাক্কা, কারণ ইউক্রেন ইস্যুতে তার নিয়ন্ত্রণ ও অবস্থান নিয়ে দলের ভেতরেই দ্বিধা তৈরি হচ্ছে। তবে প্রতিনিধি পরিষদে পাশ হলেও বিলটির ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। আইনে পরিণত হতে হলে এটি সিনেটে অনুমোদন পেতে হবে, যেখানে রিপাবলিকান নেতৃত্ব এখনো বিলটি ভোটে তোলার বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত নেয়নি। যদিও দুই দলের মধ্যে ইউক্রেনকে সহায়তা ও রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে সমর্থন রয়েছে। রাজনৈতিক অবস্থান এবং ট্রাম্পের সম্ভাব্য ভেটো ঝুঁকি পুরো প্রক্রিয়াকে জটিল করে তুলেছে। রিপাবলিকান নেতারা বলছেন এ বিষয়ে তারা প্রেসিডেন্ট ট্রাম্পের দিক নির্দেশনার অপেক্ষায় আছেন। 2022 সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর যুক্তরাষ্ট্র কিয়েভকে ব্যাপক সহায়তা দিলেও সাম্প্রতিক সময়ে সেই সহায়তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর কংগ্রেসে ইউক্রেন নীতিতে পরিবর্তন দেখা যাচ্ছে। নতুন বিলটিতে ইউক্রেন পুনর্গঠনের জন্য $1 বিলিয়ন বেশি সহায়তা এবং সর্বোচ্চ $8 বিলিয়ন পর্যন্ত ঋণ সহায়তার প্রস্তাব রয়েছে। পাশাপাশি রাশিয়ার তেল, খনিজ শিল্প খাত এবং সরকারি কর্মকর্তাদের ওপর নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনাও অন্তর্ভুক্ত। ফলে এটি শুধু ইউক্রেন যুদ্ধ নয়, বরং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক শক্তির ভারসাম্যের একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। শিউলি রোসা, সময় সংবাদ। শান্তি চুক্তির শর্ত হিসেবে নতুন করে ইউক্রেনকে দনবাস ছাড়ার ইঙ্গিত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রয়োজনে ইউক্রেনকে যুদ্ধের ময়দানে হারানোর হুঁশিয়ারি দিলেও আলোচনার পথ এখনও খোলা বলেও মন্তব্য করেছেন তিনি। শান্তি আলোচনার ইঙ্গিত দিলেও থেমে নেই দুপক্ষের পাল্টাপাল্টি হামলা। বৃহস্পতিবার রুশ অধিকৃত ক্রিমিয়ায় নৌ ও সামরিক লক্ষ্যবস্তুতে দূরপাল্লার ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। জবাবে ইউক্রেনের কয়েকটি শহরে পাল্টা আঘাত এনেছে মস্কো। যুদ্ধের চতুর্থ বছরেও থামেনি ধ্বংসযজ্ঞ, বরং সাম্প্রতিক হামলা আর পাল্টা অভিযানে তীব্র হয়ে উঠেছে রাশিয়া ইউক্রেন সংঘাত। স্থানীয় সময় বৃহস্পতিবার অধিকৃত ক্রিমিয়ায় রাশিয়ার নৌ ও সামরিক লক্ষ্যবস্তুতে দূরপাল্লার ড্রোন হামলার দাবি করেছে ইউক্রেন। পাশাপাশি রেল, জ্বালানি ডিপো ও যোগাযোগ অবকাঠামোতেও হামলার কথা জানানো হয়। এদিকে রাশিয়ার নতুন হামলায় ইউক্রেনের দিনিপ্রো শহরের নোভাপোস্টারের একটি আধুনিক লজিস্টিক টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। দিনিপোপেট্রোভস্ক অঞ্চলে ড্রোন, আর্টিলারি ও গাইডেড বোমা ব্যবহার করে ব্যাপক হামলা চালায় রুশ বাহিনী। এতে কয়েকজন হতাহত হয়েছেন। ক্রিভিরিহ ও নিকোপল জেলাতেও বেসামরিক অবকাঠামো, ক্যাফে ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আবারও নিজের কঠোর অবস্থানের কথা জানালেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্ষিক অর্থনৈতিক ফোরামের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রয়োজন হলে যুদ্ধক্ষেত্রেই ইউক্রেনকে হারাবে রাশিয়া। এ সময় কূটনৈতিকভাবে আলোচনার ইঙ্গিতও দেন তিনি। তবে শর্ত হিসেবে ইউক্রেনকে নতুন করে দনবাস ছাড়ার ইঙ্গিত দিয়েছেন পুতিন। সামরিক অভিযানে লুহানস্ক অঞ্চলের 100% নিয়ন্ত্রণ এখন মস্কোর হাতে। এছাড়া দোনেস্ক অঞ্চলের 85% বেশি অংশও রাশিয়ার দখলে আছে। আমরা শান্তি চুক্তিতে যেতে প্রস্তুত, তবে ইউক্রেন শর্ত না মানলে সংঘাত দ্রুত শেষ হবে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের নেতাদের সরাসরি বৈঠক হলে যুদ্ধ শেষ করার পথে তা বড় অগ্রগতি হতে পারে। এমন আলোচনার মাধ্যমে শান্তির সুযোগ তৈরি হতে পারে বলেও জানান তিনি। এমন পরিস্থিতিতে ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনা এগিয়ে চলছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জুন মাসে নতুন ধাপ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
নাসরিন রুমি, সময় সংবাদ। ককরোচ জনতা পার্টির ডাকা শনিবার দিল্লির মহাসমাবেশকে ঘিরে ভারতে এই মুহূর্তে চরম প্রশাসনিক ও রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। অনলাইনের মিম বিপ্লবকে মাঠ পর্যায়ের বাস্তব লড়াইয়ে রূপ দিতে এরই মধ্যে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। 1 কোটিরও বেশি শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া ক্ষোভকে পুঁজি করে দিল্লির যন্তর মন্তরে এই কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। অবশেষে ভার্চুয়াল জগৎ থেকে বাস্তব জগতে নেমে এলো ভারতের কথিত জেনজি মুভমেন্টের দল ককরোচ জনতা পার্টি সিজেপি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে 6 জুন দিল্লির যন্তর মন্তর চত্বরে বিক্ষোভের ডাক দিয়েছে তারা। শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে যোগ দিতে বোস্টন থেকে দিল্লির পথে এখন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে ভারতের পথে যাত্রা শুরু লিখে এরই মধ্যে রওনা দেওয়ার কথা নিশ্চিত করেন। সিজেপির সময়সূচি অনুযায়ী ভারতীয় সময় শনিবার সকাল 8টায় তিনি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। যদিও দীপকের পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের ধারণা গ্রেপ্তার করা হতে পারে তাকে। আবার অনেক ইনফ্লুয়েন্সার দাবি করছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হচ্ছে। এরপর স্থানীয় সময় সকাল 9টার পরে লাদাখের সমাজকর্মী সোনাম ওয়াংচুক এবং দীপকের সঙ্গে সমর্থকরা অনুমতির জন্য থানায় যাবেন। সেখান থেকে দিল্লির যন্তর মন্তরে গিয়ে শান্তিপূর্ণ ধর্মঘট ও বিক্ষোভ শুরু করবেন তারা। সিজেপির এই মাঠ পর্যায়ের আন্দোলনকে ঘিরে এরই মধ্যে আইনি ও প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে। দলের অন্যতম মুখপাত্র সৌরভ দাস আগেই ঘোষণা করেছিলেন শান্তিপূর্ণ প্রতিবাদের জন্য পূর্ব অনুমতির প্রয়োজন নেই, জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। সমালোচক এবং কট্টরপন্থী মিডিয়াগুলো একে অবৈধ সমাবেশ বলে প্রচার করছে এবং দিল্লির আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তুলছে। প্রশাসনিক বাধার পাশাপাশি এই কর্মসূচিকে ঘিরে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হয়েছে। অভিজিৎ দীপকে নিজেই তার টুইটে ভাগ্যকে দেশের সংবিধানের উপর ছেড়ে দেওয়ার কথা উল্লেখ করেছেন এবং বিমানবন্দরে নামার পরপরই দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার বা বিদেশি চক্রান্তের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে সমর্থকরা আশঙ্কা করছেন। তা সত্ত্বেও প্রায় 8 লাখ মানুষের স্বাক্ষর করা অনলাইন পিটিশন এবং 1 কোটিরও বেশি ভুক্তভোগী শিক্ষার্থীর আবেগকে সঙ্গে নিয়ে যে কোনো মূল্যে যন্তর মন্তরের মাটি কামড়ে পড়ে থাকার ঘোষণা দিয়েছে এই তেলাপোকা বাহিনী। বর্ষিয়ান সমাজকর্মী আন্না হাজারে এবং লাদাখের সোনাম ওয়াংচুকের মতো ব্যক্তিত্বদের নৈতিক সমর্থন এই কর্মসূচির গুরুত্ব আরো বাড়িয়ে দিয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। কঙ্গোতে ইবোলায় মৃতদেহ দাফনকারী দলের উপর হামলা, বাড়ছে সংক্রমণের ঝুঁকি। যুক্তরাষ্ট্রকে কোয়ারেন্টাইন সুবিধা দেওয়ার অনুমতি সঠিক সিদ্ধান্ত, দাবি কেনিয়ার। বাংলাদেশ সীমান্তে ভারত সরকার মুসলিম জনগোষ্ঠীকে ঠেলে দিচ্ছে কিনা তা ভালোভাবে পর্যবেক্ষণ করতে চায় জাতিসংঘ। সংস্থাটির মহাসচিবের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন মুখপাত্র স্টিফেন ডুজারিক। Hundreds of people are waiting in zero line between Bangladesh and India border. India government pushing Muslim people forcibly to Bangladesh. The current government violating the Vienna Convention. Does UN Secretary General aware of it, and what's his position on that? I will get back to you on that. I have not been following this particular incident closely enough, but I will revert back to you. গ্রেট নিকোবর দ্বীপে ভারতের মেগা প্রকল্প নির্মাণের পরিকল্পনা নিয়ে বাড়ছে উত্তেজনা। মালাক্কা প্রণালীর প্রবেশদ্বারে থাকা এই দ্বীপকে সাজানো হচ্ছে ভারতের নিজস্ব হরমুজ প্রণালী হিসেবে। বিশ্লেষকরা বলছেন এর নেপথ্যে লুকিয়ে আছে চীনকে দাবিয়ে রাখার ভূকৌশলগত ছক। ভূরাজনীতির দাবার বোর্ডে গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জের অবস্থান ঠিক যেন চীনের গলার কাঁটা। ভারতের মূল ভূখণ্ড থেকে প্রায় 1600 কিলোমিটার দূরে হলেও এটি সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং অতি গুরুত্বপূর্ণ মালাক্কা প্রণালীর একদম দোরগোড়ায় অবস্থিত। এই প্রণালীটি চীনের জন্য কতটা সংবেদনশীল তা বোঝা যায় একটি পরিসংখ্যানে। বেজিংয়ের অপরিশোধিত তেল আমদানির 80% এবং মোট বাণিজ্যের 2/3 পরিবাহিত হয় এই রুট দিয়ে। স্বাভাবিকভাবেই $11 বিলিয়ন এই মেগা প্রকল্পের মাধ্যমে ভারত এখানে যে বেসামরিক, সামরিক বিমানবন্দর ও গভীর সমুদ্রবন্দর নির্মাণ করছে তা মালাক্কার উপর দিল্লির একাধিপত্য ও কড়া নজরদারির সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী ব্যবহার করে ইরান যেভাবে বিশ্ব রাজনীতির ছড়ি ঘোরায়, ভারতও গ্রেট নিকোবরকে ব্যবহার করে ভারত মহাসাগরে ঠিক একই রকম চোক পয়েন্ট সুবিধা পাওয়ার স্বপ্ন দেখছে।
প্রাথমিকভাবে এই প্রকল্পকে সিঙ্গাপুর বা হংকংয়ের মতো কেবলই একটি বাণিজ্যিক হাব হিসেবে ব্র্যান্ডিং করা হলেও অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাধার মুখে মোদী সরকার এখন এর জাতীয় নিরাপত্তা ও কৌশলগত দিকটিকে সামনে আনছে। নয়াদিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের মতে দ্রুত পরিবর্তনশীল ভূরাজনীতিতে ভারতের এই ভৌগোলিক অবস্থানের ফায়দা নেওয়াটা অত্যন্ত যৌক্তিক। দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার বর্তমান বিজয়াপুরমে অবস্থিত ভারতীয় সশস্ত্র বাহিনীর ত্রিসেবা যৌথ কমান্ডকে এই প্রকল্প আরও অপরাজেয় করে তুলবে। এর ফলে যুদ্ধকালীন পরিস্থিতিতে চীনকে চাপে রাখতে মালাক্কা প্রণালী অবরুদ্ধ করার একটি তাত্ত্বিক সুবিধা পাবে দিল্লি। তবে এই নৌ অবরোধের তত্ত্বকে অনেক অভিজ্ঞ সামরিক কর্মকর্তা আবার আকাশকুসুম কল্পনা বলেও উড়িয়ে দিচ্ছেন। কারণ যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিও যেখানে সংকীর্ণ জলপথের নিশ্ছিদ্র অবরোধ ধরে রাখতে হিমশিম খায়, সেখানে ভারতীয় নৌবাহিনীর পক্ষে বিশাল ভারত মহাসাগরকে সম্পূর্ণ অবরুদ্ধ করা অসম্ভব বলাই যায়। কৌশলগত এই উচ্চাকাঙ্ক্ষার উল্টোপিঠেই লুকিয়ে আছে এক ভয়াবহ মানবিক ও পরিবেশগত বিপর্যয়, যাকে বিরোধীরা বলছেন উন্নয়নের নামে ধ্বংসলীলা। এই মেগা প্রকল্পের জন্য দ্বীপের প্রায় 16% ভূমি ব্যবহৃত হবে, যার সিংহভাগই আবার আদিম যাযাবর উপজাতি সম্পেন ও স্থানীয় নিকোবরি সম্প্রদায়ের সংরক্ষিত বনাঞ্চল। পরিবেশবিদ ও গণহত্যা বিশেষজ্ঞদের স্পষ্ট হুঁশিয়ারি, এই প্রকল্প প্রায় 10 লাখ গাছ কেটে ফেলবে এবং আগামী 3 দশকে এখানে 3.5 লাখ মানুষের কৃত্রিম বসতি তৈরি হবে, যা দ্বীপের আদি বাসিন্দাদের জন্য এক প্রকার মৃত্যুদণ্ড বা আন্তর্জাতিক অপরাধের সমতুল্য। এছাড়া 2004 সালের সুনামিতে ইন্দিরা পয়েন্টের চারপাশ যেভাবে তলিয়ে গিয়েছিল তা প্রমাণ করে সিসমিক জোন 5 বা সর্বোচ্চ ভূমিকম্প ঝুঁকিতে থাকা এই দ্বীপে এমন ভারী অবকাঠামো নির্মাণ কতটা আত্মঘাতী হতে পারে। পরিবেশবাদীরা বলছেন বাণিজ্যিক ফায়দা আর জাতীয় সুরক্ষার অদ্ভুত এক মারপ্যাঁচে আটকে গেছে গ্রেট নিকোবরের ভবিষ্যৎ। বেজিংকে রুখে দেওয়ার এই মহাপরিকল্পনা শেষ পর্যন্ত ভারতকে বিশ্বমঞ্চে কতটা সুবিধা দেবে তা সময়ই বলবে। তবে এর জন্য যে বিপুল প্রাকৃতিক ও উপজাতীয় ঐতিহ্যকে চিরতরে বিসর্জন দেওয়া হচ্ছে তা আগামী দিনে ভারতের জন্য প্রতিরক্ষার চেয়ে বড় দায় হয়ে উঠবে কিনা সেটাই প্রশ্নবিদ্ধ। নাদিম মারজান, সময় সংবাদ। প্রায় 7 বছর পর উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছেন আগামী 8 ও 9 জুন উত্তর কোরিয়া সফর করবেন শি। এ সময় দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করবেন তিনি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমও বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্লেষকদের মতে পিয়ংইয়ং সফরের মাধ্যমে বৈশ্বিক বিভাজনের মধ্যেও বেইজিং বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে সক্ষম, সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করছে। এই সফর দুদেশের সম্পর্কে নতুন মাত্রা যোগের ইঙ্গিত দিচ্ছে। গত বছর চীনের সামরিক কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন কিম জং উন। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। ভারতের নয়াদিল্লিতে হোটেলে অগ্নিকাণ্ডে আহত এক বাংলাদেশের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে 22। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বাংলাদেশ হাই কমিশন। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল ও তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। এই নিষেধাজ্ঞার তালিকায় প্রেসিডেন্ট ছাড়া আরও 4 ব্যক্তি ও 5টি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে রয়েছেন দিয়াজ কানেলের স্ত্রী লিস কোয়েস্তা পেরেজা, কাস্তো পরিবারের 2 জন সদস্য এবং কিউবার বিপ্লবী সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়। তবে এই নিষেধাজ্ঞার বিষয়ে কিউবা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। দক্ষিণ কিভু প্রদেশে ইবোলা আক্রান্তদের নিরাপদ দাফন টিমের উপর হামলার ঘটনা ঘটেছে। একই ঘটনা ঘটেছে ইটুরি প্রদেশেও। হামলার কারণে লাশ ফেলে যাওয়ার ঘটনা বাড়ছে সংক্রমণের ঝুঁকি। কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এখন পর্যন্ত 363 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 62 জন। এদিকে যুক্তরাষ্ট্রের অনুরোধে ইবোলা কোয়ারেন্টিনের সুবিধা দেওয়ার অনুমতি দেওয়ার সঠিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো, যা বিতর্কের জন্ম দিয়েছে। দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে ইবোলা পরিস্থিতি। কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত দেশটি 3 শতাধিক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 1/2 শতাধিক। ইতোমধ্যে 17টি স্বাস্থ্যজোনে সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলেও জানানো হয়েছে।
এদিকে দেশটির দক্ষিণ কিভু প্রদেশের কাটানা এলাকায় ইবোলা দাফন টিমের ওপর হামলা চালিয়েছে স্থানীয়রা। বিশেষ প্রশিক্ষিত এই দলটি সংক্রামক মৃতদেহ নিরাপদভাবে দাফনের কাজ করছিল, তবে হামলার পর তারা লাশ রেখে সরে যেতে বাধ্য হয়। মন্ত্রণালয়ের দাবি, স্থানীয়রা ওই মরদেহের সংস্পর্শে এসে নতুন করে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি তৈরি করেছে। আলাদা ঘটনায় ইটুরি প্রদেশেও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলায় কয়েকজন আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে ইবোলা সংক্রমণ পর্যবেক্ষণে বৃহস্পতিবার কঙ্গোর বুনিয়া অঞ্চল সফর করেন জাতিসংঘের কঙ্গো মিশনের প্রধান জেমস সোয়ান। জাতিসংঘের কর্মীরা স্বাস্থ্য নির্দেশনা যথাযথভাবে মানছে জানিয়ে তিনি বলেন, সহিংসতা ও অবিশ্বাসের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে উঠছে। নানা বিতর্কের মধ্যেই যুক্তরাষ্ট্রকে ইবোলা কোয়ারেন্টাইন সুবিধা স্থাপনের অনুমতি দেয়া সঠিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। তার সিদ্ধান্তকে সঠিক ও মানবিক উল্লেখ করে তিনি বলেন, এটি প্রত্যাখ্যান করা অমানবিক হতো। এর আগে যুক্তরাষ্ট্রের অনুরোধে ইবোলা কোয়ারেন্টাইন সুবিধা স্থাপনের প্রতিবাদে দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়, তবে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রকল্পটি এগিয়ে চলেছে। নাসরিন রুমি, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। ভারতের দিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত বাংলাদেশিদের একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 22 জনে। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ হাই কমিশন আহত বাংলাদেশি মোহাম্মদ নুরুল আমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। 44 বছর বয়সী নুরুল আমিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাংলাদেশ হাই কমিশন জানিয়েছেন, নুরুল আমিনের মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগুনে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে 2 বাংলাদেশি পরিবার, যারা চিকিৎসার জন্য দিল্লিতে গিয়ে ওই হোটেলে অবস্থান করছিলেন। হাই কমিশনের তথ্য অনুযায়ী আগুনে আহত 8 বাংলাদেশের মধ্যে কয়েকজন এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং হাসপাতালগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। শ্রীলঙ্কায় প্রবীণ ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের একটি আবাসন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। নিখোঁজ রয়েছেন অন্তত 2 জন। স্থানীয় সময় বুধবার রাজধানী কলম্বো থেকে প্রায় 53 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই আবাসন কেন্দ্রে আগুন লাগে। পুলিশ জানায়, এ ঘটনায় অন্তত 8 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তার জন্য কেন্দ্রটির 51 জন বাসিন্দাকে সরিয়ে কাছের একটি সরকারি বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, আগুন ছিল অত্যন্ত ভয়াবহ। প্রতিবেশী ও দমকল কর্মীদের সম্মিলিত চেষ্টায় বহু মানুষকে উদ্ধার করা হয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেখছেন আন্তর্জাতিক সময়। বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে মাটির নিচে বাংকার ছিল জীবন রক্ষার অন্যতম উপায়। বর্তমান বৈশ্বিক অস্থিরতার যুগে সেই কৌশলই এখন লাভের মুখ দেখাচ্ছে দেশটির তরুণ ব্যবসায়ী ও উদ্যোক্তাদের। আধুনিক প্রযুক্তি ও যুদ্ধকালীন সুবিধাযুক্ত এসব বাংকার নিয়ে সাধারণ মানুষের মধ্যেও বাড়ছে আগ্রহ। বিটু বড়ুয়ার রিপোর্টে বিস্তারিত। বিভিন্ন অঞ্চলের যুদ্ধ পরিস্থিতিতে অস্থির গোটা বিশ্ব। এসব সংঘাতে ভারী সমরাস্ত্রের ব্যবহার হচ্ছে হর হামেশাই, এমনকি নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগও উঠতে দেখা গেছে। এমন পরিস্থিতিতে জার্মানের সুরক্ষায় এখনও সবচেয়ে কার্যকর কৌশল মাটির নিচের বাংকার। আর এই চিরচেনা বাংকার ব্যবসাকেই সম্পূর্ণ নতুন রূপ দিচ্ছেন জার্মানির কয়েকজন উদ্যোক্তা। বৈশ্বিক নিরাপত্তা সংকটের মাঝেই তারা গড়ে তুলেছেন ডয়েচেস শুটসরাম সেন্ট্রুম বা জার্মান নিরাপদ আশ্রয় কেন্দ্র। আগামী 20 থেকে 100 বছরের মধ্যে জার্মানিতে কি পরিস্থিতি দাঁড়াবে তা কেউ জানে না। আর এই অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবেই সমাজের সব পেশার মানুষ উদ্বিগ্ন। তারা স্পষ্ট দেখতে পাচ্ছেন সামনে একটি বড় ঝুঁকি রয়েছে, আর সেই ঝুঁকি মোকাবেলায় তারা নিজ উদ্যোগে অবকাঠামোগত প্রস্তুতি নিচ্ছেন, তৈরি করছেন ব্যক্তিগত শেল্টার। এটি আসলে সন্তানদের নিরাপত্তার জন্য একটি আগাম সতর্কতা। বাংকারের আধুনিকায়ন নিয়ে কাজ করছেন সংশ্লিষ্টরা। আলট্রা মডার্ন বা অতি আধুনিক পদ্ধতিতে তৈরি এসব বাংকারের বাইরের জগতের সাথে নিরবিচ্ছিন্ন যোগাযোগের জন্য রাখা হয়েছে বিশেষ প্রযুক্তিগত ব্যবস্থা। কেবল যোগাযোগই নয়, জরুরি বিদ্যুৎ সেবা এবং দীর্ঘ সময় টিকে থাকার জন্য খাবার ও পানির সরবরাহ নিয়েও ভেবেছেন প্রকল্প সংশ্লিষ্টরা। যুদ্ধকালীন এই নিরাপদ আশ্রয় কেন্দ্রের প্রতি এরই মধ্যে জার্মানির সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে। উদ্যোক্তারা মনে করেন, এটি কেবল একটি লাভজনক ব্যবসায়ী নয়, বরং যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে দেশের মানুষের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই মুহূর্তে আমি আছি রাজধানী বার্লিনের
মাটির কমপক্ষে 30 ফুট গভীরে তৈরি করা একটি বাংকারে। আদিম যুগ থেকে চলে আসা জীবন রক্ষার এই কৌশল এখনো বেশ প্রাসঙ্গিক এবং কার্যকরী। তবে যুদ্ধ কিংবা সংঘাতের কারণে মানবিক বিপর্যয়ের দিনগুলো যাতে কখনোই না আসে এমন প্রার্থনা সাধারণ জার্মানদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। যুদ্ধবন্ধে খসড়া চুক্তিতে অস্পষ্টতা নিয়ে ইরানের প্রশ্ন, ট্রাম্পের বিরুদ্ধে শর্ত চাপিয়ে দেওয়ার অভিযোগ, হাইব্রিড যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র, মন্তব্য খামেনির। লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল, যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান হিজবুল্লাহ আইআরজিসির। দখলদারদের হামলায় নিহত 8, 2 বাংলাদেশি সহ আহত 4। এবং কাল দিল্লিতে ককরোচ জনতা পার্টির মহাসমাবেশ, গ্রেফতার শঙ্কা মাথায় নিয়ে দিল্লির পথে দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। কর্মসূচিতে কড়া নজর প্রশাসনের। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ তাজবিনা। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।